সন্ধ্যা 6টায়। পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। হাই স্টুডেন্টস, আমি ননীগোপাল দেবনাথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে দেখো, আমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছি। ক্যান্ডেল কি জ্বলছে? লাইট। এই লাইটকে বাংলায় কি বলি আমরা? আলোক। ককবরকে কি বলা হয়? পহর। হিন্দিতে আমরা বলি রোশনি বা প্রকাশ। তাহলে এই রোশনি বা প্রকাশ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন। প্রতিনিয়ত সর্বত্র আমাদের প্রকাশ বা রোশনির অর্থাৎ আলোকের প্রয়োজন। উই নিড লাইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। সুংজে চলি মানি চিনি জীবননি প্রত্যেকটা জায়গায়ও পহর নাঙ্গু। পহর কুরু হিংকে সুং কোনো ফানান নজ্ঞা হিংকে সুং তিনি তাবুক তামুক খাইনাই পহর ন কিছু আলোচনা খাইনাই। সো স্টুডেন্টস, today I shall discuss about light, its different characteristics and properties. তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য আলোক নিয়ে আলোচনা করব। তো প্রথমতই আমরা জেনে নিচ্ছি যে এই যে আলোক, এই আলোক নিয়ে যে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানের যে শাখাতে আলোক, তার বৈশিষ্ট্য, তার ধর্মাবলী নিয়ে যে আলোচনা করা হয়, সেই শাখাটাকে কি বলে? সেই শাখাটাকে বলা হয় অপটিক্স। ঠিক আছে, সেই শাখাটাকে বলা হয় অপটিক্স। তাহলে অপটিক্সকে বাংলায় কি বলবো? অপটিক্স মিন্স আলোক বিজ্ঞান। আলোক বিজ্ঞান। ককবরকে কি বলবো এটাকে আমরা? পহর বিজ্ঞান। পহর বিজ্ঞান। তাহলে শুরু করা যাক আজকের আলোক বিজ্ঞান। তো প্রথমেই এই আলোক বিজ্ঞানে প্রবেশ করলে প্রথম যে প্রশ্নটা আমাদের মনে জাগ্রত হয়, সেই প্রশ্নটা কি? হোয়াট ইজ লাইট? তাহলে আলোক কি সেটা জেনে নিচ্ছি। তাহলে আলোক মিন্স লাইট। তাহলে আলোক কি সেটা একটু জেনে নিচ্ছি আমরা। এইবার আলোকের সংজ্ঞাটা একেবারেই সহজ। হোয়াট ইজ লাইট? ইয়েস, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট হেল্পস আস টু সি এনি অবজেক্ট। তার মানে কি? আলোক এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেই তরঙ্গ আমাদেরকে দেখতে সাহায্য করে। হিংকে পহর তামং নাই, পহর খে কাইসা ফান। ফান মানে তাম শক্তি দো। পহরকে কাইসা ফান, যে ফান চিহ্ন কোনো বস্তু, কোনো পদার্থ নগ্নানি বাগৈ সাহায্য খায়ও। হিংকে পহর করে হিংকে তো কোনো ফান নজ্ঞাবলা তাবুক অ যে ব্ল্যাক বোর্ড, গ্রিন বোর্ড নরক নগুই তঙ্গু তামো সুইকাং আলোক কি হিংকে অর পহর করে হিংকে তো নরক নজ্ঞাবলা না। তাহলে আলোক যদি এখানে না থাকতো তাহলে তোমরা দেখতে পেতে না, তাই না? তাহলে আলোকটা কি আরেকবার বলে নিচ্ছি। হোয়াট ইজ লাইট? ইয়েস, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইট হেল্পস আস টু সি এনি অবজেক্ট। তাহলে লাইট আমাদের দেখতে সাহায্য করে। ইহা এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু লাইট কিন্তু এক প্রকার, আলোক কিন্তু এক প্রকার শক্তি। তাহলে এই শক্তিটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি। হেঁকে সিরাই রক নরক কাহামকে খাদি আং তামো সাউ নরক যে স্টুডেন্ট রক কোয়াঞ্জি কাহামকে বুঝিয়া মানে কিসে কিসে প্রবলেম হঙ্গো নরক নিয়ে বাগুই আং ককবরক ইউজ খাই নাই। মানে যারা প্রত্যন্ত এলাকাতে রয়েছ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা বাংলা বুঝতে যাদের একটু সুবিধা হচ্ছে, তোমাদের জন্য আমি ককবরক ভাষাটা ইউজ করব। আর যারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছো, তোমরা হয়তো সবগুলো বাংলা টার্ম নাও বুঝতে পারো,
তাই তোমাদের জন্য আমি ইংরেজি টার্মগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমে বললাম যে লাইট কি, বলা হলো অপটিক্স কি। এবার জেনে নিই স্পিড কত লাইটের। স্পিড অফ লাইট অর্থাৎ আলোর বেগ কত। হ্যাঁ, আলোক শূন্য মাধ্যমে যেই স্পিডে চলে তা কিন্তু সর্বাধিক, এর বেশি স্পিডে কিন্তু আর কোনো বস্তুই চলতে পারে না। সেটা কত? তাহলে শূন্য মাধ্যমে কত, ভ্যাকুয়ামে কত, ভ্যাকুয়ামে সেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে। তাহলে জেনে নিচ্ছি সেটা যদি আমরা আরেকটু গভীর মাধ্যমে যাই, আরেকটু ঘনতর মাধ্যমে যাই, ওয়াটার, জল, ওয়াটারে কত হবে সেটা 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা সঙ্গে সঙ্গে এগুলো একটু লিখে নেবে। ওয়াটারে মানে জলে কত, 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার দেখি গ্লাসে কত, গ্লাস মানে কাঁচ, কাঁচ মাধ্যমে কত হবে সেটা 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছি যে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক। দ্যাট মিনস লাইট has the maximum speed through vacuum, that is 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। সেটা এরকম কাম শাখা পহর যে চলি মানি পহর নি স্পিড বুঝুক অমনি স্পিড শূন্য মাধ্যম তুই হিংকে সবচেয়ে বেশি অঙ্গ বুঝুক অম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অমকে আং মিটার পার সেকেন্ড সুইকা দো হিংকে কিলোমিটার হিংকে বুঝুক নাই 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড নি বিসিং তুই লাইট থাং মানো 3 লক্ষ কিলোমিটার। হিংকে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম তুই ভ্যাকুয়াম হিংকে তাম শূন্য মাধ্যম যে জায়গা কোনো কিছু করুই দো হিংকে সূর্যনি থেকে যে লাইট ফাইমানি পোহর যে ফাইমানি সালনি থেকে ওরা তো ভ্যাকুয়াম তংবলা হিংকে কোনো ফানো করুই, মানে সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে আসছে বেশিরভাগ জায়গাটাই তো খালি ফাঁকা, সেটা হলো শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম। তাহলে ভ্যাকুয়ামে অর্থাৎ শূন্য স্থানে আলোকের স্পিড অর্থাৎ বেগ সর্বাধিক, সেটা আমরা জানতে পারলাম। তাহলে আমি যে বললাম যে আলোক সূর্য থেকে পৃথিবীতে আসে, একটা সুন্দর কথা। এবার সূর্য থেকে পৃথিবীতে আসতে সময়টা কত লাগে? হ্যাঁ, সেই সময়টা লাগে 8.3 মিনিট, অর্থাৎ 8.3 মিনিট কত হবে সেটা দেখে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই দেখবে। 8.3 মিনিট মানে কত মিনিট এবং কত সেকেন্ড? 8 মিনিট প্লাস 0.3 মিনিট, তাই তো? 8 মিনিট প্লাস 0.3 মিনিট। তাহলে 8 মিনিট প্লাস এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? 0.3 × 60, এটা আসলো সেকেন্ডে। তাহলে কত হবে দেখি? 8 মিনিট অ্যান্ড 18 সেকেন্ড। তার মানে সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসতে সময় লাগে কত? 8 মিনিট 18 সেকেন্ড। সুবিশাল দূরত্ব, প্রায় 15 crore কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূরত্ব আসতে সময় লাগছে মাত্র 8 মিনিট 18 সেকেন্ড। সেটাকে আমরা সংক্ষেপে বলি 8.3 মিনিট। ঠিক আছে, তাহলে সেটা বুঝি খানা হেঁকে সালনি থেকে যে পহর ফ্যামানি সিনি পৃথিবীও বুঝুক সময় নাঙ্গো 8 মিনিট 18 সেকেন্ড নাঙ্গো। দূরত্ব হেঁকে বুঝুক 15 কোটি কিলোমিটার। সালনি থেকে সিনি পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। দ্যাট মিনস লাইট নিডস 8 মিনিট and 18 seconds to travel from sun to earth, which is about 15 crore kilometer distance. Okay, so that is clear about the speed of light.
তাহলে আলোর গতি সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার রশ্মিটা কি সেটা একটু জেনে নেব। তাহলে রশ্মিটা জানতে গেলে আমাদের একটা ক্যান্ডেল জ্বালাতে হচ্ছে। হোয়াট ইজ রে, মানে রশ্মি কি সেটা দেখে নেব আমরা। রশ্মি মানে রে কি দেখি সেটা কি। রশ্মি বা রে অফ লাইট, যার একটা শুরুর বিন্দু রয়েছে কিন্তু শেষ বিন্দু নেই। কিসের? লাইটের। তাহলে লাইট, এই যে ক্যান্ডেলটা আছে, মোমবাতিটা আছে এখানে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তার স্টার্টিং পয়েন্ট ইজ দেয়ার, মানে তার শুরুর বিন্দুটা রয়েছে এখানে, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, যাচ্ছে, যত দূর যেতে পারে যাবে। কত দূর যাবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? তার মানে ইট হ্যাজ স্টার্টিং পয়েন্ট বাট ইট হ্যাজ নো এন্ডিং পয়েন্ট। ওকে, তার কিন্তু শুরুর বিন্দু রয়েছে। কোথায় শুরুর বিন্দুটা? এই ক্যান্ডেলটার মধ্যে হলো শুরুর বিন্দুটা। তাহলে এখান থেকে প্রকাশটা অর্থাৎ লাইটটা ছড়িয়ে যাচ্ছে। কোথায় যাবে? অসীম দূরত্ব পর্যন্ত। তাহলে যদি কোনো বাধা বিঘ্ন না থাকে তাহলে অসীম দূরত্ব পর্যন্ত যাবে। তাহলে এখান থেকে স্টার্টিং, তার মানে ধরো এটা একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা থেকে রশ্মি বেরিয়ে যাচ্ছে এইদিকে, এইদিকে, সব দিকে। তাহলে রশ্মিটা কি? রশ্মিটা হলো যার শুরুর বিন্দু রয়েছে, স্টার্টিং পয়েন্টটা হলো এই ফ্লেমটা, শিখাটা, এই শিখা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে শিখা থেকে যখন বেরিয়ে যাচ্ছে তার কিন্তু একটা শুরুর বিন্দু রয়েছে, ইট হ্যাজ স্টার্টিং পয়েন্ট। কিন্তু কোথায় গিয়ে শেষ হবে আমরা তো জানি না। অসীম পর্যন্ত চলবে যদি কোনো বাধা বিঘ্নে গিয়ে না আটকায়। তাহলে রে, রে মিন্স ইট ইজ single light which has starting point but it has no ending point। ঠিক আছে, তাহলে আমরা রশ্মি বা রে সম্বন্ধে জানতে পারলাম। এবার জেনে নেব রশ্মি বা রের অন্যান্য কথাগুলো। সেগুলো কি? রশ্মি যাকে বলা হয় রে, এবার যদি একাধিক রে থাকে তাহলে কি বলবো? একটা, দুটো, তিনটে, মোর দেন ওয়ান রে, সেটাকে কি বলবো? বিম, বিম অফ লাইট, সেটাকে বলবো বিম অফ লাইট। বাংলায় কি বলবো? রশ্মি গুচ্ছ বলবো। বাংলায় বলবো রশ্মি গুচ্ছ। এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি। তার মানে অনেকগুলো রশ্মি যখন একত্রে চলে সেটাকে আমরা বলছি রশ্মি গুচ্ছ। হেঙ্কাসির আর গাং তামো শাখা বিম তামো মানে রশ্মি গুচ্ছ তামং নাই। কয়েকটা রশ্মি যখন একসঙ্গে চলিও, 10টা, 12টা, 15টা, 1 লক্ষ, 1 কোটি, মানে কোনো কাউন্ট করি ওরা, কোনো গণনা করি কয়টা তঙ্গ, অনেকগুলো তঙ্গ হিংকে অমানে হন তাম রশ্মি গুচ্ছ। গুচ্ছ মানে একাধিক, অনেকগুলো। তাহলে রশ্মিগুচ্ছ আবার বিভিন্ন প্রকার হয়, সেগুলো একটু জেনে নিচ্ছি। রশ্মিগুচ্ছ কীরকম হতে পারে? প্রধানত 3 প্রকার হতে পারে। রশ্মিগুচ্ছ হতে পারে 3 প্রকার। কি কি দেখে নিচ্ছি। নাম্বার 1, সমান্তরাল, অর্থাৎ প্যারালাল বিম অফ লাইট, সমান্তরাল রশ্মিগুচ্ছ। তারপরে অপসারী, তারপর অভিসারী। সমান্তরাল মানে কি? প্রথম যেটা দেখিয়েছিলাম, যদি আলোক রশ্মিগুলো এইরকমভাবে চলে, অর্থাৎ প্রতিটি রশ্মি মধ্যবর্তী দূরত্ব সমান সমান থাকবে। ধরো এই দূরত্ব 1 সেন্টিমিটার, এই জায়গাতে 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা রশ্মির দূরত্ব সমান সমান থাকবে। যদি এইরকমভাবে রশ্মিগুলো চলে
তাহলে সেই রকম রশ্মিগুচ্ছকে বলবো আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ, দ্যাট ইজ প্যারালাল বিম অফ লাইট। এইবার তাহলে জেনে নিচ্ছি আমরা অপসারীটা কি। অপসারীটা কি দেখো, অপসারী অর্থাৎ অপসৃত হবে মানে ছড়িয়ে যাবে। তাহলে একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, এরকম যদি ছড়িয়ে যায় অর্থাৎ দূরে চলে যায়, একটা থেকে একটা দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলবো আমরা অপসারী অর্থাৎ ডাইভার্জিং বিম। ডাইভার্জ মানে দূরে সরে যাচ্ছে, দ্যাট নোন এজ ডাইভার্জিং বিম। তাহলে অভিসারী কি? অভি মানে অভিমুখ, অভিমুখে যাবে মানে একটা বিন্দুর অভিমুখে যাবে। তাহলে এইরকম ভাবে যদি চলে রশ্মিগুলো, অর্থাৎ এখানে একটা বিন্দু রয়েছে ধরো পি বিন্দু, এই রশ্মি দুটো পি বিন্দুর অভিমুখী অর্থাৎ কনভার্জিং, রেজ আর কনভার্জিং টু এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে দে আর মিটিং টু এ সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ ওরা একটা বিন্দুর অভিমুখে যাচ্ছে এবং ওই বিন্দু থেকে মিলিত হচ্ছে। তাহলে অভিসারী মানে অভিমুখে যাচ্ছে একটা বিন্দুর অভিমুখে, আর অপসারী মানে অপসৃত হচ্ছে মানে দূরে সরে যাচ্ছে। তাহলে রশ্মিগুচ্ছ আমরা তিন প্রকার জানতে পারলাম, কি কি? সমান্তরাল রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ আর অভিসারী রশ্মিগুচ্ছ। দ্যাট মিনস প্যারালাল বিম অফ লাইট, দিস ইজ অপসারীকে কি বলেছিলাম ইংরেজিতে? দূরে সরে যাবে মানে ডাইভার্জ হবে, দ্যাট ইজ ডাইভার্জিং বিম অফ লাইট। অভিসারীকে কি বলেছিলাম? একটা বিন্দুর অভিমুখে যাবে মানে কনভার্জ হবে, দ্যাট ইজ কনভার্জিং বিম অফ লাইট। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো রশ্মিগুচ্ছ কি এবং কত প্রকার। এবার আমরা জেনে নেব এই রশ্মিগুচ্ছ নিয়ে পরবর্তী যে কথাগুলো সেগুলো কি কি হতে পারে। রশ্মিগুচ্ছ তো আমরা জানতে পারলাম তিন প্রকার, আমরা জানতে পারলাম লাইট কি, কিন্তু লাইটের মধ্যে তো বিভিন্ন বর্ণ রয়েছে তাই না, কালার্স রয়েছে। তাহলে প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, লাইটে বিভিন্ন প্রকার কালার কেন থাকে বা কালার থাকার কারণটা কি, কি কি কালারই বা থাকে? তাহলে সাদা আলোতে কি থাকে? সাদা আলোতে কি কি থাকে? 7 প্রকারের রশ্মি থাকে। কি কি? বে নি আসহ কলা, বে নি আ স হ ক লা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ভিবজিউর, ভি আই বি জি ওয়াই ও আর। ভিবজিউর means what? Violet, indigo, blue, green, yellow, orange and red. তাহলে এখানে কি দেখতে পেলাম? বাংলা যদি সংক্ষেপে মনে রাখি তাহলে বে নি আ স হ ক লা, ছোটকালে এইভাবে শিখেছো তোমরা। তাহলে এই যে বিভিন্ন বর্ণ মানে 7টা বর্ণ এখানে সৃষ্টি হলো, এই 7টা বর্ণের কারণ কি? খুব ইন্টারেস্টিং। হয়তো অনেকে তোমরা ভাবোনি যে হ্যাঁ সত্যিই তো 7 প্রকারের বর্ণ কেন হয় আলোকের, সাদা আলোকের? কারণটা হলো তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হওয়াতেই কিন্তু ওদের কালার্স ডিফারেন্ট হয়। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার আছে? লালের রয়েছে, আর সর্বনিম্ন কার রয়েছে? বেগুনি কালারের। ভায়োলেট হ্যাজ মিনিমাম ওয়েভলেংথ অ্যান্ড রেড হ্যাজ ম্যাক্সিমাম ওয়েভলেংথ। হেঙ্কেছে রাং তামসাকা যে সাদা পহর নিজে 7টা কালার তঙ্গু নরক নরক যে রামধনু নগু না, রামধনু 7টা কালার তঙ্গু না, হেঁকে 7টা কালার তাঙ্গুই। আমরা যে রাম ধনু দেখি সেখানে 7টা বর্ণ দেখি। কেন দেখি? 7টা বর্ণ তৈরির বা সৃষ্টির কারণটা কি? সেটা হলো এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম, আর তরঙ্গ দৈর্ঘ্য যখন ভিন্ন ভিন্ন হয় তখনই ওদের কালারটা ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য লালের হলো সবচেয়ে বেশি। লালেরটা কত আছে? 7 × 10⁻⁷। রেড
রেডের তরঙ্গ দৈর্ঘ্য 7 × 10⁻⁻10 মিটার সর্বোচ্চ। আর ভায়োলেটের কত, মানে বেগুনির কত আছে, বেগুনিরটা সেটা আমরা জানি যে 4 × 10⁻⁻10 মিটার। এই যে ম্যাক্সিমাম ওয়েভলেংথ রেডের 7 × 10⁻⁻10 মিটার আর ভায়োলেটের মিনিমাম সর্বনিম্ন দ্যাট ইজ 4 × 10⁻⁻10 মিটার। এবার মাঝামাঝি কালারগুলো অবশ্যই এই দুইয়ের মাঝখানে থাকবে, রেড এবং ভায়োলেটের, ঠিক আছে। হচ্ছে রেড আং তামু শাকা যে 7টা যে কালার তংমানি অর বব কালারনি ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য তঙ্গ লাল কালার নি দো কৃষাকনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তঙ্গ আর বেগুনি কালার নি সবচেয়ে কম তঙ্গ। হেঁকে ওর যে 7টা কালার তংমানি 7টা কালার তংমানি যে কারণ তঙ্গ অকারণ আংতাম শাকা কারণ হেঁকে বরগ্নি বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য তঙ্গ বিভিন্ন প্রকার তরঙ্গ দৈর্ঘ্য তঙ্গানি বাগুইনু বরগ্নি কালার অর্থাৎ রং ভিন্ন ভিন্ন অঙ্গ হেঁকে আং আশা খাই নরক অম বুচিখা। তাহলে আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ আলোকের বিভিন্ন বর্ণ থাকার কারণটা কি, সে কারণটা আমরা বুঝতে পারলাম। এখন তাহলে আমরা চলে যাচ্ছি যে লাইটের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, কি কি ছিল এখানে, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ। শুরু করছি তাহলে আমরা আজকে যে এই চ্যাপ্টারের নামের যে তাৎপর্য। প্রথমত কি রয়েছে, প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন। প্রতিফলনটা কি, হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? ইয়েস, ইট ইজ ভেরি সিম্পল। বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি অবস্ট্রাকেল ইজ নোন এজ রিফ্লেকশন অফ লাইট। মানে কি, মানে হলো কোনো বাধা থেকে বা কোনো বস্তু থেকে আলোক রশ্মির প্রত্যাবর্তন কি বলা হয়, কি প্রতিফলন, মানে ফিরে আসাকে, ধাক্কা খেয়ে ফিরে আসলো। ধরো এখানে একটা রয়েছে দর্পণ, এই দর্পণে আলোক রশ্মি এসে প্রতিফলিত হচ্ছে, মানে আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, আসলো আবার ওইদিকে চলে গেল বা এদিকে সোজা আসলো চলে গেল। তাহলে প্রথম মাধ্যমে যে ফিরে যাওয়ার যে ধর্মটা সেটাকে আমরা বলছি প্রতিফলন, দ্যাট ইজ বাউন্সিং ব্যাক। তামো সাকাছে ডাইরক লাইট নি মানে পহর নি প্রতিফলন তামো প্রতিফলন হিংকে মানে পহর ফাইই কোনো জিনিস যে কোনো জিনিস মানো আমাকে কাইসা আয়না তঙ্গ অরনি থাইকা তামং নাই তাই হয়েছে পুইলা যে মিডিয়াম তংমানি মাধ্যম তংমানি ও মাধ্যমও ফিরগই থানাই হিংকে যে ফিরগই থাঙ্কা অমন হনু প্রতিফলন, দ্যাট ইজ বাউন্সিং ব্যাক অফ লাইট। তাহলে প্রতিফলনটা কি, একটা ছবিকে দেখে নিচ্ছি। ধরো এটা একটা সমতল দর্পণ, আলোক রশ্মিটা এইভাবে এসে আপতিত হলো, এইভাবে চলে গেল। তাহলে এখানে কি ছিল, এয়ার মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম। এটা কি আছে, এটা কাঁচ। তাহলে প্রথম মাধ্যমটা কি, বায়ু মাধ্যম মানে বাতাস, বাতাসের মধ্য দিয়ে লাইটটা আসলো, এসে কোথায় ধাক্কা খেলো, একটা দর্পণের মধ্যে, তাই না? তাহলে দর্পণটা কি মাধ্যম, কাঁচ মাধ্যম। এখান থেকে আবার সে বাউন্স মারলো, মানে কি ফিরে গেল, প্রত্যাবর্তন ঘটলো তার। এই যে প্রত্যাবর্তনটা ঘটলো, ফিরে যে গেল, প্রথম মাধ্যমে ফিরে গেল, অ্যান্ড দ্যাট ইজ রিফ্লেকশন। সেটাকে বলছি আমরা প্রতিফলন, ঠিক আছে? তাহলে প্রতিফলন জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি। যেহেতু চ্যাপ্টারের নামটা প্রথমে আমাদের জানা উচিত, তাই প্রতিফলনের সঙ্গে সঙ্গে আমরা প্রতিসরণটা একটু জেনে নিই। তাহলে প্রতিসরণ কি, প্রতিসরণ মানে রিফ্র্যাকশন ইংরেজিতে বলা হয়। তাহলে প্রতিসরণটা কি, ধরো এখানে রয়েছে জল আর এখানে তো বায়ু আছে, এয়ার মিডিয়াম, এখানে আছে ওয়াটার। একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হলো তির্যক ভাবে, কোথায়, জল মাধ্যমে, জলের আপার সারফেস এটা উপরিতল, এখানে গিয়ে সে বেঁকে যাবে। এবার সে যে বেঁকে যাবে এইরকম ভাবে বেঁকে গেল, এই যে বেঁকে গেল দ্যাট ইজ বেন্ডিং অফ লাইট,
when it passes from one medium to another medium. That is known as what? Refraction. That is known as refraction. অর্থাৎ প্রতিসরণ বলা হয় সেটাকে। প্রতিসরণ, দেখো নামের তাৎপর্যটা মনে রাখার জন্য একটু মিনিংটা মনে রাখতে হবে। সরণ মানে সরে যাওয়া, তাহলে সরে গেল, কোন দিকে সরে গেল? তার যে অরিজিনাল ডাইরেকশন ছিল, অর্থাৎ তার মূল অভিমুখ যেটা ছিল, সেই অভিমুখ থেকে একটু দূরে সরে গেল, তাই না? এই যে সরে গেল মানেই তো সরণ ঘটলো, দ্যাট ইজ রিফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে প্রতিসরণ এর তাৎপর্যটা, মিনিংটা আমরা জানতে পারলাম। আং তামো শাখা প্রতিসরণ তামো নাই। প্রতিসরণ তামো যখন কোনো একটা পহরের একটা রশ্মি কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে ফায়ুই অমন টাচ খাইকে ও জায়গায় থাইকা অমুখে ককয়ং থাঙ্গো মানে ব্যান্ডং থাঙ্গো মানে বাঁকা হয়ে যায়। কিন্তু অম যে ককয়ং খা অমন হুনো তাম অমন নাইদি এ ও হিংকে তাম অম বি এ উনি যে ডাইরেকশন পুইলা তো অমতংবলা মেইন ডাইরেকশন মেইন দিক হিংকে অমতঙ্গ, কিন্তু অমুখে ইয়াং তুই ফাইকা মানে ইয়াং তুই ককয়ং থাঙ্কা অম যে ককয়ং মানি অমন তাম হুন অমন হুনো প্রতিসরণ মানে কি অমকে কিছা অমনি যে লামানো চেঞ্জ খাই রেখা অমনি যে মেইন লামা তংমানি অরিজিনাল লামা তংমানি ও লামানো চেঞ্জ খাই রেখা হিংকে অমন হুনো তাম প্রতিসরণ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কিন্তু আজকে আমরা প্রতিফলনটা নিয়ে আলোচনা করব। প্রতিসরণ নিয়ে আগামী ক্লাসে হয়তো আমরা আলোচনা করব। এবার প্রতিফলনে আবার চলে যাচ্ছি। এবার প্রতিফলনের কিছু ইম্পর্টেন্ট কথা জানতে হবে। প্রতিফলন প্রথমে জানতে গেলে আমাদের জানতে হবে যে কতগুলো সূত্র রয়েছে, লজ অফ রিফ্লেকশন অফ লাইট, অর্থাৎ প্রতিফলনের সূত্রাবলী। খুবই ইন্টারেস্টিং, জেনে নিচ্ছি সূত্রাবলী। প্রতিফলনের সূত্রাবলী অর্থাৎ লজ অফ রিফ্লেকশন অফ লাইট কি আছে? নাম্বার 1, দেখো ছবিটা আগে দেখো তোমরা, এটা কি আপতিত রশ্মি মানে এটা এসে পড়লো এ ও, এটা কি প্রতিফলিত রশ্মি, তাই না? ফিরে গেল, ধরো এটা অভিলম্ব, তাহলে এখানে একটা কোণ হয়েছে, এটাকে আমি আই দিচ্ছি, এখানে একটা কোণ হয়েছে, এটাকে আর দিচ্ছি। আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতন কোণ, আর মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন কোণ। তাহলে সূত্রাবলীতে কি কি বলবো আমরা? যে অ্যাঙ্গেল আই উইল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, তার মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর মানে কি? মানে হলো প্রতিফলন কোণটা সর্বদা, এই যে প্রতিফলন কোণ যেটা আর বলছি, এই যে প্রতিফলন কোণটা আছে সেটা সর্বদা আপতন কোণের সমান হবে। এইবার 2 নাম্বারটা কি আছে? আচ্ছা, এখানে যেটা আমি বললাম প্রথমটা আরেকবার বলে নিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে এই যে ছবি এটা, এখানে কি আছে? আপতিত রশ্মি রয়েছে এখানে, তাই না? এই রশ্মিটা এসে এখানে এই যে বিন্দুটা আপতন বিন্দুতে পড়লো, এখান থেকে আবার ফিরে গেল মানে প্রতিফলিত রশ্মি। এই দিকে আমি অভিলম্ব অঙ্কন করলাম। এই যে আপতিত রশ্মি এবং অভিলম্ব এই দুইয়ের মাঝে যে কোণটা সেটাকে কি বলা হবে? এই কোণটাকে কি বলা হবে? এটাকে বলা হবে, এই যে 45 ডিগ্রি লেখা রয়েছে, এটা হলো আপতন কোণ। দিস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোণটা এখানে 45 লেখা রয়েছে, সেটা কি হবে? সেটা হলো গিয়ে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন কোণ, তাই না? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এইবার এটাকে কি বলবো আমি? প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক তল। আর যেই বিন্দুতে এসে আপতিত হলো রশ্মিটা, সেই বিন্দুটার নাম আপতন বিন্দু, পয়েন্ট অফ ইনসিডেন্স। ang tamo sa kacilarap hangga knadi omo je family yang tui fayu yang tui thangka
মানে ওরা কাছে অ্যাঙ্গেল খা অমকে তাম অবিলম্ব হিংকে অবিলম্ব নি এবং আপতিত রশ্মি বিসিং তুই যে কুন খা ও কুন তাম হুন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আপতন কোণ অমন তাম হুন প্রতিফলন কোণ এই যে প্রতিফলিত রশ্মি তংমানি অর অমাকে অবিলম্ব ও দুই নি বিসিং তুই ও কুন নি বিসিং তুই যে অ্যাঙ্গেল খা মানে কুন খা ও কুন তাম হুন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন কোণ হেঁকে আং আশা করি নরক বুঝি খামো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এইবার দেখো দ্বিতীয় সূত্রটা বলছি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে অবস্থান করবে এ ও এই যে দেখো এ ও আপতিত রশ্মি ও বি সেটা কি আছে সেটা প্রতিফলিত রশ্মি আর এখানে আমি এন দিয়ে দিচ্ছি এন ও তাহলে এন ওটা কি আছে এটা অভিলম্ব তাহলে এই যে এ ও ও বি এবং ও এন এই যে তিনটে লাইন এরা কিন্তু একই সমতলে থাকবে এই জায়গাতে ওরা বোর্ডের সমতলে আছে আর এখানে যদি আমি দেখাই তোমাদেরকে এরা একটা প্লেনে থাকবে দেখো এরা কিন্তু একটা সমতলে থাকবে একটা প্লেনে এবার আমি যদি এটাকে বাঁকিয়ে দেই এইরকম ভাবে একটা সমতলে কি আছে নেই কিন্তু অথবা এটাকে যদি আমি এদিকে বাঁকিয়ে দেই এখন কি একটা সমতলে আছে নেই তাহলে এই যে প্রতিফলিত রশ্মিটা অভিলম্বটা এবং আপতিত রশ্মি এরা কিন্তু একটা প্লেনে থাকবে একটা তলে থাকবে তাই তো এটাই হলো প্রতিফলনের আরেকটা সূত্র তাহলে আমরা বুঝতে পেরেছি দুটি সূত্র কি কি আংতামো শাখা আপতিত রশ্মি প্রতিফলিত যে রশ্মি হেঁকে আপতন বিন্দুতে যে অবিলম্ব তংমানি ও বেবাক ওই যে তিনটা তংমানি কাইসা কাইনুই কাইথা মানে তিনটা তঙ্গর ও তিনটা একটা সমতল তং নাই মানে একটা তল তং নাই দো তা বক্ষে সালা নরক তা বক্ষে একটা তল তং করি বলে না তা বক্ষে তঙ্গ না একটা তলে মানে একটা প্লেনে তঙ্গ মানে কাইসা তল তঙ্গ দো হেঁকে অমব ইয়াং তুই থাঙ্কা তাবুক তাবুক একটা তল করি বলে না তা বক্ষে তঙ্গ মানে একটা প্লেন তঙ্গ তার মানে ফর্মুলা তো আমার শাখা যে ও তিনটা মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি তাইকে অবিলম্ব ও তিনটা একই তলে তং নাই সবসময় তং নাই অমনু প্রতিফলনী সূত্র হিংকে নরক বুঝি খাং আশা খাইও তাহলে প্রতিফলনের সূত্রাবলী আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ এইবার আমরা প্রতিফলনের যে সূত্র জানলাম I ইকুয়ালস টু আর এখানে একটা মজার ব্যাপার জেনে নিচ্ছি সেটা কি দেখো তো দেখি ধরো এই হলো একটা সমতল দর্পণ এইভাবে একটা রশ্মি এসে আপতিত হলো এই যে সমতল দর্পণটা রয়েছে একটা রশ্মি এইভাবে এসে আপতিত হলো তাহলে এইভাবে এসে আপতিত হলে রশ্মিটা কোন দিক দিয়ে যাবে আবার এই দিকে ফিরে যাবে একই পথে কিন্তু অভিমুখটা পাল্টিয়ে নেবে ইট উইল চেঞ্জ ইটস ডাইরেকশন বাট ইট উইল ফলো দ্য সেম পাথ এখন মজার ব্যাপার কি সেটা এখানে বলো তো দেখি আপতন কোনটা কত আর প্রতিফলন কোনটা কত ভাবো তো এটা কিন্তু লম্বভাবে পড়েছে কার সঙ্গে লম্বভাবে এসে আপতিত হলো এই দর্পণের সঙ্গে দর্পণটা হলো এম এন এটা ধরো এ ও বলো দেখি এখানে আই কত হবে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে 0 ডিগ্রি এটা হবে 0 ডিগ্রি প্রতিফলন কোনটা সেটাও 0 ডিগ্রি হবে অনেকে ভাবতে পারো সেটা তো 90 ডিগ্রি হওয়ার কথা না 90 ডিগ্রিটা কার সঙ্গে দর্পণের সঙ্গে আর আমরা আপতন কোনটা মাপি কার সঙ্গে এই দেখো আপতন কোণ আমরা অভিলম্বের সঙ্গে কিন্তু পরিমাপ করি এই যে আই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা সেটাকে দেখো এন ও এবং এ ও এর মাঝের অ্যাঙ্গেলটা নিয়েছি তাহলে এখানে এ ওটা কি অভিলম্ব আবার এ ওটা কি সেটাই কিন্তু আপতিত রশ্মি তাহলে একই লাইন বরাবর গেছে তাই না এটাই কিন্তু অভিলম্ব দিস ইজ দ্য নর্মাল অ্যান্ড দিস ইজ দ্য ইনসিডেন্ট রে ভেরি ইন্টারেস্টিং ইন দিস কেস
AO is the incident ray, AO is the normal. So what will be the angle of incidence? Or okay, apatan kun busi bang nai. Omake 90 degree inga do, omo 90 degree inga. It is not the 90 degree, it is 0 degree. Why 0 degree? Suppose this is the angle of this is the ray, incident ray, and again this is the normal. So angle क्या है? 0 degree, same line. They are traveling through same line, same path. So this is very interesting. So angle of incidence will be 0 degree and obviously angle of reflection will be 0 degree. কেন হবে 0 degree angle of reflection? কারণ প্রতিফলনের প্রথম সূত্রে আমরা কি বলেছিলাম? Angle of incidence, that is I, equals to angle of reflection, that is R. মানে R equals to I হবে। প্রতিফলন কোণটা আপতন কোণের সমান হবে। তাহলে এখানে 0 ডিগ্রি যদি হয় আপতন কোণ, প্রতিফলন কোণটাও কিন্তু 0 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? খুব মজার কিন্তু জিনিসটা। অনেকে কিন্তু এই জায়গাতে ভুল করে ফেলে, মনে করে এখানে আপতন কোণ 90 ডিগ্রি আবার প্রতিফলন কোণ 90 ডিগ্রি, সেটা কিন্তু ভুল হবে। ঠিক আছে? 0 ডিগ্রি কিন্তু মনে রাখবে কথাটা। তাহলে এখানে আমরা জানতে পারলাম একটা মজার ব্যাপার, যে লম্বভাবে যদি আপতিত হয় কোনো একটা দর্পণের উপর বা কোনো বস্তুর উপর আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম খুব মজার জিনিস। এখন জেনে নিচ্ছি আমরা প্রতিফলনের যে প্রকারভেদ, টাইপস অফ রিফ্লেকশন জেনে নিচ্ছি আমরা। টাইপস অফ রিফ্লেকশন। রিফ্লেকশন কত প্রকার, মানে প্রতিফলন কত প্রকার হতে পারে? 2 প্রকার। কি কি? বাংলায় লিখছি কি কি, তোমরা নিশ্চয় ছোট ক্লাসে পড়েছো। ভাবো তো একটু। নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন, অর্থাৎ রেগুলার রিফ্লেকশন, নিয়মিত প্রতিফলন। দ্বিতীয়টা কি আছে? বিক্ষিপ্ত প্রতিফলন। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলে রেগুলার রিফ্লেকশন অ্যান্ড ডিফিউজ রিফ্লেকশন। ঠিক আছে? তাহলে প্রতিফলন আমরা জানতে পারলাম 2 প্রকার। রিফ্লেকশন হ্যাজ 2 টাইপস, ওয়ান ইজ রেগুলার রিফ্লেকশন, অ্যানাদার ইজ ডিফিউজ রিফ্লেকশন। এখন প্রশ্ন হতে পারে যে রেগুলার রিফ্লেকশন আবার কি? প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, ডিফিউজ রিফ্লেকশন কি, তাই না? অনেকেই ফোন করছো তোমরা, আমি ক্লাসটা একটু শেয়ার নিচ্ছি, শেষের দিকে ফোনটা আমি ধরবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা নিয়মিত প্রতিফলনটা কি আর বিক্ষিপ্ত প্রতিফলনটাকে সেটা একটু জেনে নিই। দেখি নিয়মিত প্রতিফলন কি। নিয়মিত প্রতিফলনটা কি হবে? What is regular reflection? When a parallel beam of light reflects back from any surface being parallel, that type of reflection is said to be what? That type of reflection is said to be regular reflection. কি বললাম? দেখো, এই হলো সারফেসটা, ধরো একটা সমতল দর্পণ হতে পারে। এইভাবে রশ্মিগুলি সমান্তরালভাবে আপতিত হচ্ছে, সমান্তরালভাবে আপতিত হচ্ছে। এবার ওরা যখন প্রতিফলিত হবে, দেখো এই প্রতিফলিত রশ্মিগুলোও কিন্তু আবার সমান্তরাল, তাই না? তাহলে আপতিত যে রশ্মিগুলো, মানে রশ্মি গুচ্ছ বলতে পারি, এবং প্রতিফলিত রশ্মিগুচ্ছ ওরা সমান্তরাল। এই রকম যদি প্রতিফলনটা ঘটে সেটাকে বলবো নিয়মিত প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, তাহলে নিয়মিত প্রতিফলনটা কি আশা করি বুঝতে পেরেছ? সেটা নরক বুদা বুচিখা আং তামসা নিয়মিত প্রতিফলন তাম পহর যে ফাইমানি ফুরু বরক সমান্তরাল অঙ্গই ফাইউ দো নুংরমদি সমান্তরাল অঙ্গই ফাইকা ফাইউই কোনো একটা বস্তু থেকে বা কোনো একটা আয়না থেকে বরক তাই হয়েছে ফিরবই থাঙ্কা, মানে প্রতিফলন অংখা
বাহাইতে প্রতিফলন অংখা সমান্তরাল উঙ্গুই নরক নাই দি ও যে রশ্মি তিনটা ড্র খাইকা অরব তিনটা তঙ্গ ও তিনটা প্যারালাল অঙ্গ ও তিনটা ব প্যারালাল মানে কি এই তিনটে সমান্তরাল এই তিনটে সমান্তরাল মানে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল আবার প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল পরস্পরের সঙ্গে তাহলে এটাকে কি বলবো আমরা নিয়মিত প্রতিফলন তাহলে বিক্ষিপ্তটা কি হবে দেখো ধরো এটা একটা অসমতল অর্থাৎ রাফ সারফেস অমসৃণ তল অমসৃণ তল কিরকম হতে পারে ধরো বই খাতা টেবিল ডাস্টার এগুলো সবই অসমতল ঠিক আছে অসমতলে যখন আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হচ্ছে দেখো এইভাবে আপতিত হচ্ছে এরা কিন্তু সমান্তরালভাবে আপতিত হচ্ছে যেটা নিয়মিত প্রতিফলন হয়েছিল মজার ব্যাপার হলো এখানে কি হবে এটা ধরো এই দিকে গেল প্রতিফলিত হয়ে এটা গেল ওই দিকে এটা গেল এই দিকে তার মানে তিনটে রশ্মি তিন দিকে প্রতিফলিত হয়ে গেল ঠিক আছে তিনটে রশ্মি তিন দিকে প্রতিফলিত হয়ে গেল এই তিনটে রশ্মি যেহেতু ছড়িয়ে গেল অর্থাৎ কি হলো বিক্ষিপ্ত হলো তাই এটাকে আমরা কি বলবো বিক্ষিপ্ত প্রতিফলন তাই না দিস ইজ সেড টু বি হোয়াট ডিফিউজড রিফ্লেকশন ang tama sa kasirarok knadi ora je pohor phaimani roshmi je phaimani borak samantaral lungui phaika a o b c d e nadi orokhe তিনটা pohor phaika do তিনটা pohor samantaral lungui phaika henke borak je phirogui thangmani মানে কি borak je reflection মানে প্রতিফলন মানে বিয়াংকি থাঙ্কা অমকে থাঙ্কা ওকে অমকে থাঙ্কা সিএল অমকে থাঙ্কা ইআই মানে ডাইরেকশন চেঞ্জ খাই রাখা বরগনি যে লামা বিভিন্ন দিকে ওংখা মানে স্কেটার্ড ওংখা দো বিভিন্ন দিকে ছড়িয়ে থাঙ্কা দো হেঁকে অমনতাম হনায় বিক্ষিপ্ত প্রতিফলন এটাকে কি বলবো আমরা বিক্ষিপ্ত প্রতিফলন এটাকে বলবো আমরা বিক্ষিপ্ত প্রতিফলন এটাকে কি বলবো আমরা নিয়মিত প্রতিফলন তাই না নিয়মিত প্রতিফলন অনেকে ফোন করছো এতক্ষণ আমি ধরিনি কিন্তু ফোনগুলো এবার আমি ধরবো ঠিক আছে তোমরা ফোন করতে থাকো আমি ধরবো এবং আলোচনা চালিয়ে যাচ্ছি তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন আমি আলোচনা করেছি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু সেই ইন্টারেস্টিং ব্যাপারটা আমি আলোচনা করব একটা ফোন ধরে নিচ্ছি হ্যালো 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 স্যার হ্যাঁ কে বলছো আমি সত্যদীপ বলছি সপ্তদ্বীপ হ্যাঁ কোন স্কুল থেকে বলছো তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির আচ্ছা 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 ওয়েলকাম তুমি প্রথম ফোনটা করেছো বলো কি প্রশ্ন তোমার আমার প্রশ্ন হলো নিয়মিত প্রতিফলনটা কি এটা আবার বলতে পারবেন নিয়মিত প্রতিফলনটা কি সেটা আবার বলবো তাই তো অবশ্যই বলবো অবশ্যই মোস্ট ওয়েলকাম এটা একটু বাংলাতে বলবেন শিওর 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 ঠিক আছে একদম সহজ করে বলছি ঠিক আছে তুমি শুনতে থাকো নিয়মিত প্রতিফলনটা বলার জন্য বলেছে সপ্তদ্বীপ দেখো যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা তলে আপতিত হয় ধরো এটা একটা তল সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলো কিরকম ভাবে দেখো তোমরা ধরো এটা একটা রশ্মি এইভাবে আসলো এটা আরেকটা রশ্মি এইভাবে আসলো সমান্তরাল হয়ে আসলো ওরা যখন প্রতিফলিত হবে আবার সমান্তরাল হয়েই প্রতিফলিত হবে সেটাকেই বলবো আমরা নিয়মিত প্রতিফলন এই যে রশ্মিগুলো আসলো মানে আপতিত হলো এবং আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হয়ে গেল ওই রশ্মিগুলিও কিন্তু দেখো সমান্তরালই রয়েছে এই ক্ষেত্রে এটাকে বলবো আমি নিয়মিত প্রতিফলন ঠিক আছে একেবারেই সহজ দ্বিতীয় ফোনটা ধরে নিচ্ছি একটু হ্যালো কে বলছো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, এবার শুনতে পাচ্ছি, বলো। তোমার তোমার নামটা কি? শিপন দাস। তুমি কোন স্কুলে পড়ো? বীরেন্দ্রনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার পাশের স্কুল। আমি তো চৌধুরীবাড়ি স্কুলে আছি, তুমি আমার পাশের স্কুলে আছো। হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি? বিক্ষিপ্ত প্রতিফলনের সাথে প্রতিফলনের সূত্রটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবো। আরো মজার মজার জিনিস কতগুলো রয়েছে, আমি সেগুলো বুঝাবো এখন, একটু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? হ্যাঁ, বিক্ষিপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমি প্রতিফলনের সূত্রাবলী দিয়ে কিন্তু আলোচনা আবার করছি। আর একটা টপিক রয়েছে এখানে ইন্টারেস্টিং, সেটা দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো, অনেকে মনে করে যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রাবলী মান্য করে। কোনটা মান্য করে, কিভাবে মান্য করে, আবার কখন মান্য করে না, সেইগুলো আমরা একটু ভালো করে দেখব, ঠিক আছে? ছবিটা একটু বড় করে রাখতে হবে। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ কে বলছো? স্যার আমি রাজীবপুর করছি না। কি বললে নামটা? রাজীবপুর স্কুল, হাই স্কুল। রাজীব গান্ধী হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি? স্যার জলের মধ্যে যে কোনো প্রতিফলন করে তাহলে এটা লেখা যায় কেন, মানে লেখা যায় কেন? এটা কি জলের ঢেউর কারণে যায়? জলের মধ্যে যখন প্রতিফলনটা হয় তখন বিভিন্ন দিকে ছড়িয়ে যায় কেন লাইটটা, সেটা প্রশ্ন করছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, শোনো। তোমার নামটা কি? স্যার নন্দগোপাল পাল। নন্দগোপাল পাল। ঠিক আছে নন্দগোপাল, তুমি শোনো, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নন্দগোপাল প্রশ্ন করেছে যে জলের উপর যখন আলোক রশ্মি আপতিত হয়, আলোক রশ্মিটা চারিদিকে ছড়িয়ে যায় কেন? অবশ্যই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, কারণ জলের তলটা সবসময় মসৃণ থাকবে এমন কোনো কথা নেই। বাতাসের প্রবাহে, বায়ু প্রবাহে জলটা কিন্তু কখনো কখনো ঢেউ খেলে। যখন ঢেউ খেলে তখন সেটা হয় অমসৃণ তল। তখন অমসৃণ তল থেকে আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলন হয়। দ্যাট মিনস diffused reflection occurs. Okay, and that's why the light rays reflect in different directions. ঠিক আছে, কারণ ওই তলটা তখন মসৃণ নাও থাকতে পারে। যদি মসৃণ থাকে, যদি একেবারে মসৃণ তল হয়, শান্ত জল হয়, বায়ু প্রবাহ নেই, তাহলে কিন্তু সেটা হবে নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করার জন্য আবার একটু চেষ্টা করছি, মনোযোগ দিয়ে দেখো। এটা একটা ধরো সমতল দর্পণ, আপতিত রশ্মি দুটো, প্রতিফলিত রশ্মি দুটোই থাকবে। এই হলো আপতিত রশ্মি, এই হলো প্রতিফলিত রশ্মি দুটো। এই ক্ষেত্রে দেখো তো আপতন কোণটা কত, ধরো 30 ডিগ্রি। এই ক্ষেত্রে ধরো এটাও 30 ডিগ্রি হবে, সেমই হবে, কারণ আমরা জানি যে প্রতিফলনের সূত্রাবলীতে আমরা জেনেছি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। উল্টা করে যদি বলি, প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়, তাই না? তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে? এখানে প্রতিফলন সূত্রাবলী মান্য করেছে, তাই না, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, এইখানেও দুটো আলোক রশ্মি এসে আপতিত হলো। এটা কিন্তু অসমতল, দিস ইজ রাফ সারফেস, দ্যাট ওয়াজ স্মুথ সারফেস। এটা ধরো এই দিকে প্রতিফলিত হলো, আর এটা এই দিকে প্রতিফলিত হয়ে গেল। এইখানে অভিলম্ব অঙ্কন করলাম, এই জায়গায় তো অভিলম্ব অঙ্কন করলাম। এখানে দেখো এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে। ধরো এটা 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি হবে। এইখানে ধরো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে। খুব মজার ব্যাপারটা কি এখানে, মজার ব্যাপারটা হলো এটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো বিক্ষিপ্ত প্রতিফলন, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রাবলী মান্য করছে কিভাবে? ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ সিঙ্গেল রেগুলো মান্য করে এককভাবে, মানে কালেকটিভলি ওরা মান্য করে না। সো হোয়াট আই সেড, ইন কেস অফ
regular reflection, all the rays collectively obey the laws of reflection. That means in this case, in the case of regular reflection, all the angles will be equal, all the angles, all the incident angles and all the reflected angles. But in case of diffuse reflection, you see, very interesting, you see, this is incident ray, this is incident ray, okay, A, O, B, C, then O, K, C, L. AO is the incident ray, BC is the incident ray, OK is the reflected ray, CL is the reflected ray, okay. In this case, angle of incidence is 20, obviously angle of reflection 20, but here angle of incidence 60 degree, angle of reflection 60 degree. মানেটা কি? এখানে দেখো আপতন কোণ প্রতিফলন কোণ সমান, এখানে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, কিন্তু এটার সঙ্গে কি এটা সমান সমান আছে? নেই, কিন্তু এখানে 20 20, এখানে 60 60, এই জায়গাতে সবগুলোই 30 30। তার মানে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রত্যেকটা রশ্মি একত্রে মানে কালেকটিভলি ওরা নিয়মিত প্রতিফলনের মানে সূত্রাবলী মান্য করে, আই আর সমান সমান হবে। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ওরা মান্য করে কিভাবে? সিঙ্গেল সিঙ্গেল মানে এককভাবে, কালেকটিভলি দে ডু নট ওবে। ঠিক আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি অমরপুর থেকে বলছি। অমরপুর থেকে? কোন স্কুলে পড়ো? টিএটি। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সোমরাজ। সোমরাজ। হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি বলো? যে ওই বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনটা বুঝিয়ে দেবো আরেকবার, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলনটা হলো, তুমি শুনতে থাকো। বিক্ষিপ্ত প্রতিফলনটা হলো যখন আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যায়, একটা নির্দিষ্ট অভিমুখে যাবে না। বুঝতে পেরেছো? চারিদিকে ছড়িয়ে যাবে। ধরো তুমি আমাকে দেখতে পাচ্ছ এখন টিভিতে? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ। দেখো আমার সামনে একটা লাইট আছে, হ্যাঁ, বড় লাইট। ওই লাইট থেকে আমার শরীর থেকে কিন্তু লাইট চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ওই দিকে যে থাকবে উনিও দেখতে পাবেন, ওই দিকে যে আছেন উনিও দেখতে পাচ্ছেন, সামনে যে আছেন উনিও দেখতে পাচ্ছেন। তাহলে আমার শরীর থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়ে পড়ছে। বা ধরো এই ডাস্টারটা দেখতে পাচ্ছ? এই ডাস্টারটা কিন্তু অমসৃণ তল, যেমন আমার শরীরটা অমসৃণ তল, অমসৃণ তল থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হলো বিক্ষিপ্ত প্রতিফলন। কিন্তু সহজ করে যদি বলি, সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ অসমান্তরাল হয়ে প্রতিফলিত হবে, অসমান্তরাল হয়ে প্রতিফলিত হবে, সেটাই হলো গিয়ে বিক্ষিপ্ত প্রতিফলন। আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়েই প্রতিফলিত হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, শুনতে থাকো। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, নিয়মিত প্রতিফলন হবে স্মুথ সারফেসে, অর্থাৎ স্মুথ মানে কি? পলিশড মানে কি? সমতল, মসৃণ, মসৃণ তল থেকে হবে নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনটা হবে রাফ সারফেস থেকে, অর্থাৎ আনস্মুথ, অমসৃণ তল থেকে হবে। ঠিক আছে? তাহলে এখানে যেটা আমি আলোচনা করছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, যদি তোমাকে কেউ প্রশ্ন করে ডাজ ইরেগুলার রিফ্লেকশন ওবে দ্য লজ অফ রিফ্লেকশন, অনেকে ভাববে হয়তো নো, কিন্তু আনসার ইয়েস, ইয়েস, ইরেগুলার রিফ্লেকশন দ্যাট ইজ ডিফিউজ রিফ্লেকশন ওবে দ্য লজ অফ রিফ্লেকশন। মানে বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলনের সূত্রগুলি মান্য করে। কোন সূত্রটা মান্য করে? আই ইকুয়ালস টু আর, এই যে সূত্রটা রয়েছে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। মানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, এই সূত্রটা মান্য করে। কিভাবে? এই যে দেখো, প্রতিটা রশ্মির ক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণ সমান সমান, কিন্তু সবগুলোকে যদি একসঙ্গে দেখো সমান হবে না। কিন্তু নিয়মিত প্রতিফলনে কি হবে? সমান সমানই হবে সবগুলো, প্রত্যেকটা। তাহলে তামো সাকাছে রায়রক আং সাকা নরগ্ন যে নিয়মিত প্রতিফলন যে জায়গা অঙ্গ ও জায়গা বেবাগ যে কোণ তংমানি আপতন কোণ বাই প্রতিফলন কোণ, আপতন কোণ বাই প্রতিফলন কোণ বেবাগ নু সমান নাই। কিন্তু
বিক্ষিপ্ত প্রতিফলনই তামং নাই এক একটা রশ্মি নিবাগই সমান সমান নাই অম যে এ ও ফাইমানি আপতিত রশ্মি ও কে প্রতিফলিত রশ্মি অমনি বাগই 20 ডিগ্রি তাই 20 ডিগ্রি মানে সমান সমান অংখা তাম সমান সমান আপতন কোণ তাই প্রতিফলন কোণ অরখে তাম বি সি আপতিত রশ্মি দো সি এল হেঙ্কে তাম প্রতিফলিত রশ্মি অরখে আপতন কোণ বিসুক 60 ডিগ্রি প্রতিফলন কোণ অমন 60 ডিগ্রি নাই কিন্তু অর তামংখা অরখে বরনি জানি জানি মানে জিনি জিনি যে আপতন কোণ বাই প্রতিফলন কোণ সমান সমান অন্তঙ্গ কিন্তু একসঙ্গে বেবাগ্নি সমান ইঙ্গা অমন ডিফারেন্স বুঝিখা তাহলে কি বললাম এখানে কথাটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্রাবলী মান্য করে ইন্ডিভিজুয়ালি নট কালেকটিভলি ঠিক আছে আচ্ছা বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু আলোক রশ্মি একই অভিমুখে যাবে না কিন্তু একই তলে থাকবে না এখানে যেটা বলেছিলাম যে একটা তলে থাকে এই যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব একই তলে মানে একই সমতলে থাকে বলেছিলাম তো বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে যাবে একই তলে থাকবে না কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান সমান হবে প্রতিটা রশ্মির জন্য আলাদা আলাদা ভাবে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো কে বলছো কেটে গেল আচ্ছা এইবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করলাম আমরা এতক্ষণ আশা করি এতক্ষণ যা আলোচনা করেছি আং আশা খাইও নরক বেবাগ্ন বুচিখা আং তামো তামো আলোচনা খাইকা তাবুকে আং নেক্সট টপিকও থাঙ্গো দো হেঁকে হোয়াট ইজ মিরার সেটাই বলা হলো না না দর্পণ কি ঠিক আছে একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো কে বলছো হ্যালো হ্যাঁ কে বলছো আমি আমি অংশুমান দাস বলছি অংশুমান তুমি কোন স্কুলে পড়ো উদয়পুর ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল আচ্ছা আচ্ছা বলো বলো তোমার প্রশ্নটা কি বলো আমার কোশ্চেন হচ্ছে if a ray of light goes from a rare medium to a denser medium হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। will it bend towards the normal or away from it হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছো ঠিক আছে আজকে আমি প্রতিফলনটা পড়াচ্ছি যেহেতু তুমি প্রতিসরণের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো আমি প্রতিসরণটা তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে ওকে ঠিক আছে তুমি দেখো ও জিজ্ঞেস করেছে অংশুমান যদি আলোক রশ্মি ইফ লাইট রে passes from rarer to denser medium what will happen rarer to denser অর্থাৎ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যখন আলোক রশ্মি প্রবেশ করবে ধরো এটা বাতাস মানে এয়ার আর নিচে কি রয়েছে ওয়াটার জল আলোক রশ্মি যখন when light ray will try to pass okay suppose this is the incident ray this is the normal okay o is the incident ray okay I am giving here o and m is the normal so what will happen in this case speed will be decreased এখানে কি হবে স্পিডটা কমে যাবে কার স্পিড লাইটের স্পিড লাইট তো এয়ার মিডিয়াম দিয়ে আসছিল আমরা জানি এয়ার মিডিয়ামের স্পিড কত 3 ইনটু কত বলেছিলাম 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড খুব স্পিডে আসছিল যেই ওয়াটারে ঢুকলো স্পিড কমে গেল কত 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্পিড যদি কমে যায় তাহলে সে কিন্তু ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল অর্থাৎ অভিলম্বের দিকে বেঁকে যাবে অভিলম্বের দিকে বেঁকে গেছে দেখো আমি ছবিটাকে একটু বড় করে আঁকছি যেন সহজ করে তোমরা বুঝতে পারো ধরো এইভাবে এসে আপতিত হলো অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60 ডিগ্রি এটা কোথায় আছে লঘুতর মাধ্যমে রেয়ার মিডিয়ামে মানে বাতাসে আছে ধরো নিচে কি আছে জল সে এইভাবে বেঁকে যাবে নরমালের দিকে মানে অভিলম্বের দিকে দ্যাট মিন্স টুয়ার্ডস দ্য নরমাল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মানে প্রতিসরণ কোণটা ধরো 30 ডিগ্রি হয়ে গেল 30 ডিগ্রি 60 ডিগ্রি ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স
আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 30 ডিগ্রি। দ্যাট মিনস লাইট রে উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল হোয়েন ইট পাসেস ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম অ্যান্ড ভাইস ভার্সা। যখন উল্টাটা হবে তাহলে এ ফ্রম দ্য নর্মাল হবে, তাই না? যদি আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় তাহলে কি হবে? এ ফ্রম দ্য নর্মাল, মানে নর্মাল থেকে অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোকের প্রত্যাবর্তন নীতি অনুসারে এটা যদি আমি অভিমুখটা পাল্টে দিই, দেখো তো কি হবে। ধরো এই দিক দিয়ে যাচ্ছে আলোটা, জল থেকে উপরের দিকে উঠছে, এখানে এসে বেঁকে গেল, তার অভিমুখটা কিন্তু ছিল এই দিকে, বেঁকে গেল, মানে অভিলম্ব থেকে দূরে সরে গেল, কারণ স্পিড বেড়ে গেছে, তাই না? স্পিড বেড়ে গেছে, সেই কারণে দূরে সরে গেল। হ্যালো, কে বলছো? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছো? স্যার আমি বলছি যে আপাতন কোণ আর বিক্ষিপ্ত কোণের দুটোটা সূত্র কি একই না আলাদা আলাদা? তোমার প্রশ্নটা সঠিক হয়নি, সুন্দর করে আবার প্রশ্নটা করো। আপাতন কোণ আর প্রতিফলিত কোণের মধ্যে দুটোটা পার্থক্য আর বিক্ষিপ্ত কোণের মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পারছি না। বিক্ষিপ্ত কোণ তো কিছু হয় না, প্রতিফলন কোণ হয়, ঠিক আছে? আপতন কোণ আর প্রতিফলন কোণ হয়। তাহলে আপতন কোণ কি এবং প্রতিফলন কোণ কি সেটা তুমি জানতে চাইছো, এই তো? হ্যাঁ স্যার। তাহলে তোমার প্রশ্নটা আবার বলো। আপাতন কোণ আর প্রতিফলন কোণের কি এটা জানতে চাইছি স্যার। আপতন কোণ কি, প্রতিফলন কোণ কি সেটা জানতে চাইছো, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, একেবারেই সহজ জিনিস। দেখো, তুমি দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ছিল প্রতিসরণের, উদয়পুর থেকে একজন স্টুডেন্ট ফোন করেছিল যে প্রতিসরণের ক্ষেত্রে যখন আলোক রশ্মি রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করবে তখন আলোক রশ্মিটা কোন দিকে বেঁকে যাবে, ইন হুইচ ডাইরেকশন দ্য রিফ্র্যাক্টেড রে উইল বি বেন্ড হোয়েন ইট পাসেস ফ্রম রেয়ার টু ডেন্সার মিডিয়াম। অবভিয়াসলি ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। ওকে, আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। এবার আরেকটা যে ফোন এসেছিল, আমার ছোট্ট ভাইটি ফোন করে জিজ্ঞেস করেছে যে আপতন কোণ কি আর প্রতিফলন কোণ কি। সহজ করে বলছি, দেখো, ধরো এটা একটা সমতল দর্পণ, এইভাবে একটা আলোক রশ্মি আসলো, এসে এইভাবে প্রতিফলিত হয়ে গেল। তাহলে এ ও হলো আপতিত রশ্মি, ও বি হলো প্রতিফলিত রশ্মি। এখানে কি আছে? এটা অভিলম্ব এন ও। এই যে কোণটা সেটা 60 ডিগ্রি ধরো তুমি, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আপতিত রশ্মি এবং অভিলম্বের সঙ্গে যে কোণটা, সেই কোণটাকে বলা হবে আপতন কোণ। এটা এই যে এটাকে আই দিয়ে ডিনোট করা হয়, আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলা হয় আর, মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, আবার বলছি, আপতিত রশ্মি এর সঙ্গে অভিলম্ব, বা উল্টা করে যদি বলি অভিলম্বের সঙ্গে যে আপতিত রশ্মি যে কোণ করে, এই যে কোণটা, সেই কোণের নাম হলো আপতন কোণ, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। Ang saka normalne tongmani or normal NO মানে অভিলম্ব তংমানি, অভিলম্বনি লগে আপতিত রশ্মি যে কোণ খায়ো অ কোণতাম হন আপতন কোণ হনু। আবার এটা কি? প্রতিফলিত রশ্মি, মানে ও বি হলো প্রতিফলিত রশ্মি, এন ওটা কি আছে? অভিলম্ব আছে। তাহলে এখানে যে কোণটা হলো 60 ডিগ্রি, এই যে দেখো, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন কোণ। তামসাকাং অমজে এন ও তংমানি মানে অবিলম্ব তংমানি অমনি লগে প্রতিফলিত রশ্মি যে কোণ খায়ো অ কোণতাম হন প্রতিফলন কোণ হনু। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম আমি? যে নরমালের সঙ্গে মানে অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মিটা যে কোণ তৈরি করে সেই কোণের নাম হলো প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে এটা কি? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। আর এই কোণটার নাম কি আছে? এই যে কোণটা আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অমকে ফাইমানি অ্যাঙ্গেল, অমকে থাংমানি অ্যাঙ্গেল দো। আপতন কোণ হিংকে তাম ফাইমানি অ্যাঙ্গেল, প্রতিফলন কোণ হিংকে তাম নাই থাংমানি অ্যাঙ্গেল, অমজে ফিরবি থাংকা হিংকে ও দুইটা সমান সমান নাই,
ওরা যে দুইটা সূত্র তংমানি আংজে আলোচনা খাইকা অম সব সময় নু সমান সমান নাই ফ্যামিলি অ্যাঙ্গেল নি লগে থাংমানি অ্যাঙ্গেল বেবার সময় নু অম সমান নাই হেঁকে আং আশা করি নরক বুঝি খাও আমি আশা করছি তোমরা আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি সবাই বুঝতে পেরেছ। এবার আমি নেক্সট টপিকটা আলোচনা করছি মিরার কি, মানে দর্পণ কি। আমি তোমাদেরকে দর্পণ দেখিয়েছিলাম তাই না, কিন্তু দর্পণ কি সেটাই বলা হলো না। দেখো দর্পণ কি, হোয়াট ইজ মিরার? ইট ইজ প্লেন স্মুথ পলিশড রিফ্লেক্টিং সারফেস, মানে কি একটা মসৃণ প্রতিফলক তল, মসৃণ। এবার এই যে মসৃণ প্রতিফলক তল কত প্রকার হতে পারে, মানে দর্পণ কত প্রকার হতে পারে দেখে নিচ্ছি। দর্পণ প্রথমে বললাম মিরার মানে দর্পণ। আয়না, আয়না হেঁকে কয় প্রকার তঙ্গ, অমকে তাম অম আয়না বলা না, হেঁকে অমকে সমতল তঙ্গ প্লেন, ওকে প্লেন মিরার, অমন হলো প্লেন মিরার, মানে এটাকে বলা হবে সমতল দর্পণ। ঠিক আছে, এখানে আমার হাতে একটা রয়েছে, এটা লেন্স রয়েছে, এই যে তলটা মাঝখানটা ভিতর দিকে ঢুকে গেছে, এটা অবতল। ঠিক আছে, অবতল বা হাতের তালুটা এটা অবতল। এইদিকে যদি উল্টা করি এটা উত্তল, মানে উঁচু তল। ধরো তুমি বাটিতে অনেক কিছু খাও তো বাটিতে করে, তো বাটিটা যখন ঠিক রকমভাবে আমরা রাখি টেবিলে, ওই জায়গাটাকে বলবো আমরা অবতল, মানে নিচু তল। আর উল্টিয়ে দিলে হবে উঁচু তল, মানে উত্তল। তাহলে দর্পণ কত প্রকার সেটা আমি বলে নিচ্ছি। দর্পণ দুই প্রকার, একটা হলো সমতল, আরেক প্রকার হলো গোলীয়। ঠিক আছে, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ, তাই তো। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? আমি দীপাঙ্কর, কোন স্কুল থেকে বলছো তুমি? গোল্ডেন ভ্যালি। গোল্ডেন ভ্যালি, বাহ, বলো বলো কি প্রশ্ন তোমার? বলছিলাম যে এমন কোন জিনিস আছে কি যেটার মধ্যে যে লাইট পড়ে কিন্তু আমরা দেখতে পাই না? অবশ্যই আছে, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। একটা কালো জিনিসের মধ্যে যখন আলোক রশ্মি এসে আপতিত হবে, সেই কালো বস্তুটা আলোক রশ্মির 7টা বর্ণকে শোষণ করে ফেলে, তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই না। ধরো ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল ইজ নোন এজ আইডিয়াল ব্ল্যাক বডি, অর্থাৎ কালো বস্তু বা কৃষ্ণ বস্তু বা কালো বস্তু আলোক রশ্মিকে প্রতিফলিত করে না, মানে শোষণ করে নেয়, তখন আমি বস্তুটাকে দেখি না। বুঝতে পেরেছো? হ্যাঁ। 7 প্রকার রশ্মি রয়েছে, আমি বলেছিলাম বেনিয়া সহ কলা, দ্যাট ইজ বিবজিওর। ওই 7 প্রকার বর্ণই শোষিত হয়ে যায় কালো বস্তু দ্বারা। তবে পৃথিবীতে আদর্শ কৃষ্ণ বস্তু নেই, আমরা কিন্তু বানাতেও পারি না। বিজ্ঞানী ফ্যারাডে বানিয়েছিলেন একটা ফ্যারাডেস ব্ল্যাক বডি, দ্যাট ইজ 97% বলতে পারি অ্যাবজর্ব করতে পারে রেডিয়েশনগুলোকে। কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তুর উদাহরণ একটাই আছে, ব্ল্যাক হোল, অর্থাৎ কৃষ্ণ গহ্বর। সেটা হয় মৃত তারা দিয়ে, অর্থাৎ তারা যখন মারা যায় তখন সেটা ব্ল্যাক হোলে কনভার্ট হয়। তার এতই ক্ষমতা রয়েছে, অ্যাবজর্বিং পাওয়ার, সব প্রকারের আপতিত রশ্মিগুলোকে শোষণ করে নেয়। 0% পর্যন্ত সে রিফ্লেকশন করে না, মানে একেবারে রিফ্লেকশন করে না, 1%ও রিফ্লেকশন করে না, পুরোটাই শোষণ করে নেয়। তাহলে ওই রকম আদর্শ কৃষ্ণ বস্তু লাইটকে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখতে থাকো। তাহলে আমি কি বলছিলাম? দর্পণ, টাইপস অফ মিরর্স। দর্পণের প্রকারভেদ, সমতল আর গোলীয়। আরেকটা ফোন এসছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছো? কেটে গেল। আচ্ছা, দেখো সমতল মানে প্লেন মিরার, আর গোলীয় মানে স্ফেরিক্যাল। আংতামো শাখা আয়না যে তংমানি মানে দর্পণ তংমানি, দর্পণ কত প্রকার তঙ্গ? দর্পণকে 2 প্রকার, পুইলাকে 2 প্রকার দো। কাইসাকে সমতল মানে প্লেন তংমানি, একদম প্লেন, অমকে সমতল দর্পণ, নরগ্নি নগজে তংমানি, হ্যাঁ অমকে সমতল দর্পণ। আমাদের বাড়িঘরে যেটা আছে সেটা সমতল দর্পণ।
আর গোলীয় দর্পণ সেটা কি? গোলীয় দর্পণ রয়েছে আবার দুই প্রকার। কি কি দেখো, গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হলো অবতল আর একটা উত্তল। দ্যাট ইজ কনকেভ অ্যান্ড কনভেক্স। ঠিক আছে, তাহলে কনকেভ অ্যান্ড কনভেক্স। কনকেভ মানে অবতল, অবতল কি সেটা আমি বলেছিলাম। ধরো বাটিতে তুমি জল নিয়েছো বা কোনো কিছু নিয়ে খাও তো বাটিতে, সেই বাটির যেই জায়গাটা আছে, বাটিকে যদি আমি সঠিকভাবে রাখি টেবিলে, তার ভেতরের অংশটাকে অবতল বলা হবে, আর বাটিটাকে উল্টিয়ে দিলে মানে উঁচু তলটাকে উত্তল বলা হবে। ছবিটা দেখে নিচ্ছি। ধরো এই হলো একটা গোলকের অংশ বিশেষ, গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, তার পেছন দিকটা কালার করে দিয়েছো। কিসের কালার? ধরো তুমি মার্কারি কালার করে দিয়েছো, মার্কারি বা সিলভার কালার করে দিয়েছো। সিলভার দিলে ভালো হবে, ভালো রিফ্লেক্টার। তাহলে এই দিকে আলোক রশ্মিটা আসলো, আবার এইদিকে ফিরে গেল, তাহলে তার ভেতরের তলটা মানে নিচু তলটা মানে অবতলটা প্রতিফলক হিসেবে কাজ করলো। দ্যাট ইজ নোন অ্যাজ কনকেভ মিরর, অবতল অর্থাৎ কনকেভ। তাহলে হোয়াট ইজ কনকেভ মিরর? ইফ দ্য ইনার পার্ট of an spherical mirror acts as a reflector, then it is said to be concave mirror. ওকে, তাহলে ছবি এঁকে দেখাচ্ছি। কনভেক্সটা কি হবে? ঠিক উল্টোটা হবে, মানে উত্তল যেটা সেটা কি রকম? ধরো এই একটা গোলকের অংশ বিশেষ, তার ওই দিকটা মানে ভেতরের দিকটাকে তুমি সিলভার কালার করে দিয়েছো। আলোক রশ্মি এইভাবে আসলো, এইভাবে চলে গেল, মানে তার উঁচু তল থেকে প্রতিফলনটা হলো। লাইট গেটস রিফ্লেক্টেড ফ্রম দ্য bulging side, okay, that is upper side. This is what? Convex. If the reflection occurs from the bulging side of any spherical mirror, then it is said to be convex. Okay, it is convex. Convex মানে কি? উত্তল। এটাকে বলা হবে উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি দর্পণ কি, বুঝতে পেরেছি দর্পণ কত প্রকার। দুই প্রকার বলেছিলাম। কি কি? একটা হলো সমতল দর্পণ, আরেক প্রকার হলো গোলীয় দর্পণ। আবার গোলীয় দর্পণ কত প্রকার বললাম? দুই প্রকার, একটা হলো উত্তল দর্পণ, আরেকটা হলো অবতল দর্পণ। চামচ দিয়ে তো আমরা অনেক কিছু করি না, চামচ তো চামচ দিয়ে চামচের যে নিচু জায়গাটা মানে ভিতরের অংশটা, এটা কি? অবতল। চামচটাকে উল্টিয়ে দাও তো হয়ে গেল উত্তল। ঠিক আছে, এইবার সমতল দর্পণ দিয়ে আমরা প্রত্যেক দিন আমাদের ইমেজ দেখি, মানে আমাদের প্রতিবিম্ব দেখি। আয়নার সামনে না গেলে তো নাই হয় প্রত্যেকদিন, তাই না? স্কুলে যাওয়ার আগে তো একবার বা দুইবার দেখতেই হয় আয়নাটাকে। তাহলে এই যে আয়নাতে তোমার যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, তোমার যে ইমেজ সৃষ্টি হচ্ছে, সেটা কিভাবে হয়? খুব ইন্টারেস্টিং, দেখে নিচ্ছি একটু। তাহলে সমতল দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়? কি বললাম? সমতল দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। ধরো এটা একটা সমতল দর্পণ, এখানে একটা বস্তু রয়েছে বা ক্যান্ডেলটাই ধরো, এখানে ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেলটা থেকে আলোক রশ্মি এইভাবে গেল, লম্বভাবে ওই সমতলে আপতিত হলো, আবার এইদিকেই ফিরে আসবে। আরেকটা রশ্মি ধরো এইভাবে আপতিত হলো, তাহলে এদিক দিয়ে চলে যাবে, তাই না? এদিক দিয়ে ফিরে আসলো, মানে প্রতিফলিত হলো। এখন আরেকটা আলোক রশ্মি এইভাবে গেল, যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে, আবার লম্বভাবে ফিরে যাবে, মানে আপতন কোণ কত বলেছিলাম একটু আগে? 0 ডিগ্রি, আবার প্রতিফলন কোণ 0 ডিগ্রি। এই ক্ষেত্রেও কিন্তু সেম, আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি, মানে একই অভিমুখে আবার ফিরে, মানে একই রাস্তায় অভিমুখ পাল্টে ফিরে আসছে। এবার একটা রশ্মি এইদিকে গেল, আরেকটা রশ্মি এদিক দিয়ে গেল, আরেকটা রশ্মি এদিক দিয়ে গেল, তাহলে তো ওরা মিট করবে না, মানে মিলিত হবে না, তাই না?
তাহলে প্রতিবিম্বটা কিভাবে তৈরি হবে দেখি তো। তাহলে এটাকে আমরা ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই জায়গাতে প্রতিবিম্বটা তৈরি হবে। ধরো ক্যান্ডেলটা এই জায়গাতে তৈরি হলো, তার ইমেজটা অর্থাৎ প্রতিবিম্বটা। এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, খুব ইন্টারেস্টিং তার বৈশিষ্ট্যগুলো। প্রতিবিম্বটা কিন্তু দর্পণের পেছনে তৈরি হয়েছে, সামনে না কিন্তু। এইবার কতটুকু পেছনে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। যতটুকু সামনে রয়েছে ক্যান্ডেলটা মানে মোমবাতিটা দর্পণ থেকে, ততটুকু পেছনে তৈরি হয়েছে তার ইমেজ মানে প্রতিবিম্বটা। তাহলে এটাকে আমরা বলি ইউ। ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, এটাকে বলি ভি। ভি মানে ইমেজ ডিস্টেন্স। এই ক্ষেত্রে ধরো ইউটা 10 সেন্টিমিটার, তাহলে ভিটা কত হবে? সেম 10 সেন্টিমিটার। তার মানে যদি আমি সমতল দর্পণ দ্বারা তৈরি প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি বলি, তাহলে কি কি হবে? প্রথমত নাম্বার 1, একটু মনোযোগ দিয়ে দেখবে, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আমি যে সমতল দর্পণ দিয়ে প্রতিবিম্বটা তৈরি করলাম, এখানে অঙ্কনটা করলাম, তার বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য কি? এটা হলো ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানে কি? অসৎ বিম্ব। তাহলে এটা হবে অসৎ। এবার মনে মনে প্রশ্ন জাগে না, অসৎ মানে কি? আবার সহজ করে বলি, অসৎ মানে হলো ডটেড লাইন দিয়ে যদি মিলাতে হয়। ওরা সত্যি সত্যি তো মিলিত হয়নি, তাই না? রশ্মিগুলো তো ছড়িয়ে ছিটিয়ে গেল না, এদিকে গেল একটা, এদিকে গেল একটা, এদিকে গেল একটা, তাহলে মিট করবে না, মিলিত হবে না। কিন্তু পেছন দিকে ওরা ভার্চুয়ালি মিট করবে। ভার্চুয়ালি মানে কি? অসৎভাবে। তাহলে এটা অসৎ বিম্ব, দ্যাট ইজ ভার্চুয়াল ইমেজ। 2 নম্বর কি হবে? বলেছিলাম যে বস্তুর দূরত্ব দর্পণ থেকে যত, প্রতিবিম্বের দূরত্ব দর্পণের পেছন দিকে ততই হবে। তার মানে ইউ ইকুয়ালস টু ভি। ঠিক আছে, মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান সমান হবে। 2 নম্বর পয়েন্ট বললাম কিসের? এগুলো এগুলো হলো সমতল দর্পণ দ্বারা তৈরি প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা কি আছে? ইরেক্ট মানে খাড়া। ইরেক্ট মানে খাড়া। খাড়া কি? খাড়া মানে এই যে ক্যান্ডেলটা রয়েছে, তুমি যদি দর্পণে তার ইয়েটা দেখো, দেখতে পাচ্ছ আশা করি, এটা তো খাড়াই দেখছো নাকি? না উল্টা হয়ে গেছে? না, উল্টা হয়নি। তাহলে ইরেক্ট আছে। দ্যাট মিনস দ্য ইমেজ প্রডিউসড বাই এনি প্লেন মিরর উইল বি অলওয়েজ ইরেক্ট। মানে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা কি হবে? খাড়া হবে। মানে কি? সোজা হবে। তুমি যখন বাড়িতে দর্পণের সামনে গিয়ে দাঁড়াও, একটু চুল আঁচড়াবে, একটু সাজুগুজু করবে, তাই না? তখন কি তোমাকে উল্টা দেখো? তোমার পাগুলো কি উপরের দিকে উঠে যায়? মাথা কি নিচের দিকে যায়? না তো, তোমার মাথা কিন্তু উপরের দিকেই থাকে, তাই না? তাহলে এটাকে বলি খাড়া মানে ইরেক্ট। তাহলে সমতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্ব কিন্তু খাড়া হবে সর্বদা, কখনো ইনভার্টেড হবে না, মানে উল্টা হবে না, অবশীর্ষ হবে না। 4 নাম্বারটা কি হবে? ভাবো তো, প্রত্যেকদিন তো সমতল দর্পণ ব্যবহার করো, ভাবো। সেম সাইজ মানে সমান আকৃতির হবে। সেম সাইজ সমান আকৃতির হবে। মানে তুমি যতটুকু হাইটে আছো, তোমার হাইট যত, তোমার হাইট 5 ফুট, ওই দর্পণের ভিতরে কিন্তু 5 ফুটেরই একটা প্রতিবিম্ব তুমি দেখতে পাবে। মানে সাইজ উইল বি সেম। আর একটা লাস্ট বাট ভেরি ইন্টারেস্টিং, ল্যাটারালি ইনভার্টেড। কি বললাম? ল্যাটারালি ইনভার্টেড মানে ল্যাটারাল ইনভার্সন ঘটে। বাংলায় কি বলে? পার্শ্বীয় পরিবর্তন। খুব মজাদার। তুমি ডান হাত দিয়ে চুল আঁচড়াও তো, কি দেখবে দর্পণে? তুমি বাঁ হাত দিয়ে আঁচড়াচ্ছ, তাই না? তুমি তোমার যে চশমাটা রয়েছে, চশমার ডান দিকে ধরো, তুমি দর্পণে দেখবে বাঁ দিকে ধরছ, ঠিক উল্টা হয়ে যায়। তাহলে সেটাকে কি বলে? পার্শ্বীয় পরিবর্তন বলে। পার্শ্বীয় পরিবর্তন, পার্শ্বীয় পরিবর্তন হয়ে যায়, ল্যাটারালি ইনভার্সন হয়। কিরকম? আমি ছোট্ট করে একটা ছবিকে দেখাচ্ছি। এখানে ধরো তুমি যদি একটা লেটার
লিখো, মানে অক্ষর লিখো এবং দর্পণের সামনে ধরো, এটা একটা দর্পণ, তুমি পি লিখেছ, দর্পণের ভেতরে কি দেখবে? কিউ দেখবে, এরকম উল্টা হয়ে যাবে। তার মানে পার্শ্বীয়ভাবে পরিবর্তিত হয়ে গেল, ঠিক আছে, মানে পার্শ্বীয় পরিবর্তন ঘটলো। ওকে, তার মানে এটাকে বলে ল্যাটারাল ইনভার্সন। ধরো আরেকটা লিখছি, কে কে লিখছি, এটা উল্টা হয়ে এরকম দেখাবে সমতল দর্পণের দ্বারা। এটা হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। খুব মজাদার কিন্তু। তাহলে 5টা বৈশিষ্ট্য আমি বলেছি, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। প্রথম কি বলেছি? অসৎ। দ্বিতীয়টা বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের সমান। তৃতীয়টা কি বললাম? তৃতীয়টা হলো খাড়া হবে, ইরেক্ট হবে, সমান আকৃতির হবে, পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। সো হোয়াট আই সেড, what are the characteristics of image produced by a plane mirror? Number 1, what I said, it will be virtual. Then what I said, it will be erect. Then object distance will be equals to image distance, and the size of the image will be same as size of the object. And obviously there will be lateral inversion. That means left will appear as right and right will appear as left. That is the lateral inversion. Okay, so I think it is clear. Ang asha khayo norok buchikha ang tamo shaka je সমতল দর্পণ বাই যে প্রতিবিম্ব তৈরি মানে ও প্রতিবিম্বনি বৈশিষ্ট্য কয়টা তঙ্গ এবং কি কি তঙ্গ? তামো তামো তঙ্গ 5টা তঙ্গ দো পুইলাখে তামো প্রতিবিম্ব যে তৈরি অঙ্গ সমতল দর্পণে বিসিং তৈ অমখে অসদং নাই অসদিংকে তামো আং শাকা রশ্মি রক মানে রে রক মিলিয়া সত্যি সত্যি মিলিয়া নং ডটেড লাইন রুই মিলিরু নো হেঁকে অমনতাম হন অসদ ডটেড লাইন রুই নং মিলিরু অমন হন অসদ সত্যি সত্যি লাইট রশ্মি মিলিয়া হেঁকে 2 নম্বর তামো শাকা বস্তু নিজের দূরত্ব মানে দর্পণের সামনে বস্তু যে দূরত্ব তং মানে অমখে দর্পণ দো অমনির সামনে কাছে ক্যান্ডেল তঙ্গ হেঁকে অম নংরম দি 20 সেন্টিমিটার মানে অমনিক থেকে অমনিজের দূরত্ব 20 সেন্টিমিটার হিংকে অর যে তং মানে বিসিং তুই নগো হিংকে বিসিং তুই অর ক্যান্ডেল নি প্রতিবিম্ব তৈরি নাই মানে মোমবাতি নিজে প্রতিবিম্ব তৈরি নাই সমান দূরত্ব অং নাই মানে অমনিজের দূরত্ব তাই অমনি দূরত্ব সমান সমান অং নাই ব জায়গায় থাকা দর্পণ নি থাকা হিংকে অরখে ক্যান্ডেল তঙ্গ অরখে দর্পণ তঙ্গ হিংকে অর প্রতিবিম্ব তৈরি নাই মানে সমান দূরত্ব অং নাই অমখে তাই কাইসা তামো বৈশিষ্ট্য তামো শাখা তাই 3 নাম্বার হেঁকে খাড়া নাই অমনি যে উপর সাইড দো অম উপর তং নাই শাখাও তং নাই উল্টা ইঙ্গেতা হেঁকে খাড়ানো নাই প্রতিবিম্ব অমনি আকৃতি সমান নাই মানে অমর অমদি 25 সেন্টিমিটার দো হেঁকে 25 সেন্টিমিটার নো নাই অমনি ইমেজ অমনি যে আকার সেমনো তং নাই দো হেঁকে পার্শ্বীয় পরিবর্তন মানে কি নংখে যখন ইয়াগ্রাবাই কোনো সামংখ্লায়ও কোনো আয়নানির সামনে থাঙ্গই ইয়াগ্রাবাই অমনতাম নগো ডেবরা নগো না ইয়াগ্রাবাই কোনো খ্লাইগা হেঁকে ডেবরা নগো অমনতাম হন অমন হন পার্শ্বীয় পরিবর্তন মানে নিনি ইয়াগ্রা হেঁকে ডেবরাং থাঙ্গো ডেবরা হেঁকে ইয়াগ্রাং থাঙ্গো অমনতাম হন পার্শ্বীয় পরিবর্তন হেঁকে সমতল দর্পণ বাই যে প্রতিবিম্ব তৈরি মানে দো ও জায়গায় নিনি ইয়াগ্রা হেঁকে ডেবরাং নাই ডেবরা হেঁকে ইয়াগ্রাং নাই যে কোনো জিনিস ন সেম নো উল্টাং নাই और आं ताम सुइका पी के ताम उंखारा किउ उंखाना उल्टां थांका हेंके के बोल्टां थांका बुझिका हेंके अम इंटरेस्टिंग ना खूब मजादार पार्श्व परिवर्तन নাই हेंके अमके 5টা বৈশিষ্ট্য তঙ্গ র ঠিক আছে নরক 5টা বৈশিষ্ট্য বুঝিকা আং আশা খাইও তা পক্ষে কোনো কনফিউশন তং খাইকে নরক ফোন খাই দিয়ানো কক বরক বাইব নরক কক ছাই মানো আনি লগে তারপরে কি বুঝতে পারলাম আমরা দেখুন যে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য ঠিক আছে এইবার আমরা গুলীয় দর্পণে একটু চলে যাই ঠিক আছে গুলীয় দর্পণ কি বলেছিলাম কত প্রকার আছে অবতল এবং উত্তল দ্যাট ইজ
কেভ অ্যান্ড কনভেক্স মিরর। এখন গোলীয় দর্পণ কি সেটা তো বলা হলো না, তাই না? গোলীয় দর্পণ কি সেটা কিন্তু বলা হলো না। ধরো এটা একটা গোলক, এটা একটা গোলক, গোলকের একটা অংশ তুমি কেটে নাও, গোলকের একটা অংশ কেটে নাও। ধরো এখান থেকে আমি এখান অবধি কেটে নেব। ওকে, ফার্স্ট অফ অল ইউ টেক ওয়ান স্ফিয়ার and you just cut one part of that sphere and remove that part. So this is one part of a sphere. So this is the spherical mirror, but you have to give the coating. তোমাকে পেছন দিকে আস্তরণ দিতে হবে। কি দিয়ে দেবে বলেছিলাম, মনে আছে? পারদ দিতে পারো, পারদ, বা তুমি দিতে পারো রূপা দিয়ে, রূপার প্রলেপ দেওয়া যেতে পারে। তাহলে এখানে এই যে দর্পণটা তৈরি হলো, সেই দর্পণটা কি? একটা গোলীয় দর্পণ। দিস ইজ ওয়ান টাইপ অফ spherical mirror. Okay, so this spherical mirror is said to be what? Concave mirror. Okay, it is concave mirror. এখন প্রশ্ন হলো, spherical mirror এর তো বিভিন্ন প্রকার তার ডেফিনেশনস গুলো রয়েছে। কি কি ডেফিনেশন? যেমন মেরু কি, বক্রতা কেন্দ্র কি, ইত্যাদি ইত্যাদি সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নিচ্ছি, সহজ করে ছবির মধ্যে দেখতে পাবে। তাহলে প্রথমত আমি যে একটা গোলক নিয়েছিলাম, এই যে গোলকটা নিয়েছিলাম, যেটাকে আমি কেটে নিয়েছিলাম প্রথমে একটা অংশ, ওই যে গোলক, সেই গোলকের একটা কেন্দ্রবিন্দু ছিল। তো সব গোলকের একটা কেন্দ্র থাকে, সি। সি মানে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, সি মানে বক্রতা কেন্দ্র। তাহলে এটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে সংজ্ঞাটা কি হবে? হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার? সেন্টার অফ দ্য স্ফিয়ার বাই হুইচ এ মিরর ইজ মেড আপ অফ। ওকে, বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র হলো কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রটাকে বলবো বক্রতা কেন্দ্র। আং তামো শাখা বক্রতা কেন্দ্র তামো দো, বক্রতা কেন্দ্র তামো নাই পুলা যে নুং কাইসা গোলক নামানি গোলক নিজে মিডল পয়েন্ট তঙ্গু দো একদম সেন্টার তংমানি অমন হনো বক্রতা কেন্দ্র বুঝিখা হিংকে বক্রতা কেন্দ্র বুঝিখা তাবুখে মেরু হিংকে তামো পুল। এই হলো দর্পণের মধ্যবিন্দু, এটাকে পি দিয়ে ডিনোট করা হয়। এটাকে আমরা কি বলবো? পুল বা মেরু। এটাকে বলা হয় কি? মেরু। মেরু মানে কোনো একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হবে কি? মেরু। এবার অনেকে ভাবতে পারো মধ্যবিন্দু তো এটা না, এটা কিন্তু গোলকের মধ্যবিন্দু, আর এটা হলো গোলীয় দর্পণের মধ্যবিন্দু। বুঝতে পেরেছ? তাহলে গোলীয় দর্পণের যে মধ্যবিন্দুটা রয়েছে সেটাকে আমরা বলবো মেরু। তামসা কাং যে দর্পণ তংমানি অর ও দর্পণ নিজে নিজে নি যে মধ্যবিন্দু তংমানি অমনে হনো মেরু বা পুল। আর ও গোলক নি তো কাইসা সেন্টার তং বলে না, যে গোলক নি কাইসা অংশ তুই নং একটা অবতল দর্পণ সেনাম খা ও যে গোলক তংমানি পুইলা ও গোলক নি যে কেন্দ্রবিন্দু তঙ্গ মানে বিসিং তুই যে কেন্দ্রবিন্দু তংমানি অমন তাম হন অমন হনো সি মানে সেন্টার অফ কার্ভেচার মানে কি? বক্রতা কেন্দ্র হনো অমন। That means what is center of curvature and what is pole? I think it is clear. Center of curvature is the center of a sphere by which a mirror is made up of. Then what is pole? Yes, pole is the midpoint of a spherical mirror. Okay? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মেরু কি। প্রথমে বক্রতা কেন্দ্র বলেছি, 2 নাম্বার কি বলেছি? মেরু কি? মেরু মানে পুল, সংজ্ঞাটা বললাম। নাম্বার 3, এবার এই যে বক্রতা কেন্দ্র এবং মেরু রয়েছে একটা লাইন দিয়ে তো জয়েন করা যেতে পারে, তাই না? লাইন, একটা লাইন টানতে পারি আমরা। একটা যদি লাইন টানি তাহলে সেই লাইনটাকে আমরা কি বলবো? এই যে একটা লাইন টানা হলো, ধরো এক্স
ওয়াই, এই ছিল কি সি, সি মানে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, আর এটা হলো পি মানে পোল, মেরু। তাহলে এই যে দুইটা বিন্দু দিয়ে সংযোগকারী একটা সরল রেখা গেল, তাকে কি বলবো? তাকে বলবো প্রধান অক্ষ। কার প্রধান অক্ষ? ওই গোলীয় দর্পণের প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে এটা কি? প্রধান অক্ষ। দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। হোয়াট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস? লাইন জয়নিং বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড পোল অফ এ স্ফেরিক্যাল মিরর। অর্থাৎ কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুগামী, কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুগামী সরলরেখাকে বলা হয় কি? প্রধান অক্ষ। ঠিক আছে, আশা করি তোমরা এই যে সংজ্ঞা তিনটা এখানে আলোচনা করলাম বুঝতে পেরেছো। আজকে যা যা আলোচনা হয়েছে সবগুলো বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি চেষ্টা করবে, বই দেখবে, স্যার ম্যাডামদেরকে জিজ্ঞেস করবে, আর পরবর্তী ক্লাসে তোমরা আমাকে আবার প্রশ্ন করতে পারবে, ফোন করতে পারবে। তাহলে আশা করি তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। হেঙ্গেছে রায়রক আং আশা খাই নরক নগ প্র্যাকটিস খাই নাই আং যে বুঝি মানে কয়েকটা টপিক কাহামকে নরক বুঝি খা বুঝি হেঙ্কে আনি যে নেক্সট ক্লাস নাই আফুরু নরক আনো ফোন খাই দি নরক টিচার ন সুং দি হেঙ্কে নরক ন ধন্যবাদ রু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল মাই স্টুডেন্টস, আমার ক্লাসটা সবাই দেখেছ। তো লাস্টলি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছো? আমি সময় বলছি। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, if an object is placed at the focus of a convex lens, then where is the image formed? হ্যাঁ, যদি কোনো একটা লেন্সের ফোকাসে কোনো একটা বস্তুকে রাখা হয়, আমি তাড়াতাড়ি তোমাকে বলে দিচ্ছি যেহেতু টাইম আমাদের শেষ হয়ে গেছে। লেন্স যদিও আমি আজকে পড়াইনি তবু আমি বলে দিচ্ছি আনসারটা। লেন্সের ফোকাসে যদি কোনো বস্তুকে রাখা হয় তার ইমেজটা কিন্তু ইনফিনিটিতে ক্রিয়েট হবে। When any object is placed at the focus of a lens, the image will be produced at infinity. ঠিক আছে, ওকে, রেখে দিচ্ছি আজকের জন্য। আবার লেন্সের ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে করব, তুমি অবশ্যই ফোন করবে আমাকে। ঠিক আছে, ওকে, বাই বাই। হংকে সরেরক কাহামকে নগ পড়ি দি আং আশা খাইও নরক নেক্সট ক্লাস হব ফলো খাইনাই আনো ফোন খাইনাই কক বরক বাই নরক কক ছাই মানু আনি লগে। ঠিক আছে, ওকে, বাই বাই স্টুডেন্টস। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়, পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা।